আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফিজিক্স 12 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়ের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব। সেই অধ্যায়টির নাম পিরিয়ডিক মোশন। সো চলো শুরু করা যাক। বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সো আমরা প্রথমেই যে প্রশ্নটি সলভ করব তা 2021-22 সেশনে আসে। তো প্রশ্নটিতে কি বলেছে? প্রশ্নটি বলেছে একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 হার্জ হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? সেমি কন্ডাক্টর অধ্যায়ের কোয়েশ্চেন, তারপরও আমাদের এই অধ্যায়ের সাথে রিলেটেড বিধায় আমি এখানে নিয়ে এসেছি। তো ভাইয়া, ব্রিজ রেকটিফায়ার আসলে কি করে? আমরা জানি ব্রিজ রেকটিফায়ার একটা এসি সিগন্যাল, এটা হচ্ছে আমাদের একটা এসি সিগন্যাল। এই এসি সিগন্যালকে সে ডিসি সিগন্যালে রূপান্তর করে। তো ব্রিজ রেকটিফায়ার এই এসি সিগন্যাল পুরোটাকেই সে কনভার্ট করে যেভাবে। তো একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, যখন আমাদের ইনপুট, তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, এই ইনপুট সিগন্যালের কম্পাঙ্কটা কত ছিল? ইনপুট সিগন্যালের কম্পাঙ্কটা ছিল এখান থেকে এই পর্যন্ত পর্যায়কালটা হিসাব করে কম্পাঙ্ক বের করা যাবে। এখানে পর্যায়কাল ছিল মনে করো T1, এখান থেকে এই পর্যন্ত। কারণ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে এখান থেকে আবার জিনিসটা আবার রিপিট করতেছে, তাই না? এই পর্যন্ত একটা ওয়েভলেংথ। সো এটা হচ্ছে আমাদের একটা পর্যায়কাল, এটা হচ্ছে ইনপুট সিগন্যালের পর্যায়কাল। এবার আমরা যদি আউটপুট সিগন্যালে যাই, যেটা ব্রিজ রেকটিফায়ার থেকে আমরা পাবো, আউটপুট সিগন্যালে যদি তুমি একটু তাকাও দেখতে পাবা যে ঠিক এই যে এতটুক পর্যন্ত বারবার রিপিট হচ্ছে। দেখো রিপিট ইউনিটটা কিন্তু ছোট হয়ে গেছে, তার মানে এটা কিন্তু একটা পর্যায়কাল। তো এটা হচ্ছে আমাদের আউটপুট পর্যায়কাল, যার নাম দিলাম আমরা T2, এই যে এতটুকু। এবার তুমি যদি খালি চোখেই দেখো ভাইয়া, এখানে ইনপুট পর্যায়কালের চেয়ে আউটপুট পর্যায়কালটা অর্ধেক হয়ে গিয়েছে। মানে আমরা বলতে পারি আমাদের যে আউটপুট পর্যায়কাল তা হবে ইনপুট পর্যায়কালের চেয়ে অর্ধেক। দেখো এটা এতটুকু, এটা হচ্ছে এত বড়। তো পর্যায়কাল যদি ভাই অর্ধেক হয়ে যায়, আমরা নিশ্চয়ই জানি কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ পর্যায়কাল অর্ধেক হলে কম্পাঙ্ক দ্বিগুণ, পর্যায়কাল দ্বিগুণ হলে কম্পাঙ্ক অর্ধেক। ব্যস্তানুপাতিক সম্পর্কটা এমনই হয়। যেহেতু পর্যায়কাল অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে কম্পাঙ্ক হয়ে যাবে দ্বিগুণ। তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ মানে কি? ইনপুট সংকেত 50 হার্জ হলে আমাদের আউটপুটে পাবো 100 হার্জ। আর এটা তুমি চাইলে এভাবেও মনে রাখতে পারো, এটা ব্রিজ রেকটিফায়ারে ইনপুট কম্পাঙ্ক যা আউটপুট কম্পাঙ্ক তার চেয়ে ডাবল হয়, কেননা আউটপুটে পর্যায়কালটা অর্ধেক হয়ে যায়। পরবর্তী প্রশ্নে বলেছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে 6d²x/dt² প্লাস 150x ইজ ইকুয়াল টু 0। তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত? তোমরা অনেকেই জানো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় সরল চন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। যে সমীকরণটা আমরা অধ্যায়ে পড়েছিলাম এরকমভাবে d²x/dt² প্লাস ω² ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, ব্যবকলনীয় সমীকরণের চেহারা। এখন এই সমীকরণের সাথে আমরা উপরোক্ত সমীকরণের তুলনা করলেই আমরা ওমেগার মানটা পেয়ে যাবো, আর যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন খেয়াল করে এই সমীকরণে কি এই d²x/dt² সামনে সহগ কত? 1, বাট এখানে সামনে সহগ কত? 6। তাহলে এই সমীকরণটা মানে গিভেন সমীকরণটাকে এর রূপে কনভার্ট করি আমরা। রূপে কনভার্ট করতে হলে অবশ্যই 6কে আমার এলিমিনেট করতে হবে, তাই আমরা 6 দ্বারা ভাগ করে দেব। 6 দ্বারা ভাগ করলে কি হবে ভাইয়ারা? বলো তো, d²x/dt² প্লাস 150কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো কত হবে? কত হবে? কত হবে? 6 × 10 = 60, 6 × 20 = 120, 5 × 6 = 30, অর্থাৎ 25x ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো এটার চেহারা সেম হয়ে গিয়েছে। তাহলে ω² মানে কত? 25। ω² যদি 25 হয়, ওমেগা হবে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাই। m ভরের একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে যুক্ত আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের একটা আনুভূমিক স্প্রিং। এই স্প্রিং এর সাথে m ভরের একটা বস্তু কি আছে? যুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দিলে, অর্থাৎ আমরা স্প্রিংটাকে একটু প্রসারিত করব। কতটুকু পরিমাণ বাচ্চ? এ পরিমাণ এ পরিমাণ প্রসারণ করব। এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকে। যদি বস্তুর ভর 4m করা হয়, মানে স্পন্দিত হতে থাকে, এখন আমরা বস্তুর ভর কত গুণ করে দেব? 4 গুণ করে দিব। তাহলে নতুন পর্যায়কাল কত হবে? তাহলে বুঝতেই পারতেছি পর্যায়কালের সাথে ভরের সম্পর্ক, টি এর সাথে কার সম্পর্ক? ভরের সম্পর্ক। ভর আগে ছিল m, পর্যায়কাল ছিল টি।
এবার ভর করে দিলাম 4 গুণ, পর্যায়কাল কত হবে। সেই জন্য আমাদের সূত্রটা জানতে হবে। বাচ্চারা সূত্রটা কি, টি এর সাথে এম এর সম্পর্ক কি? সম্পর্ক একটাই, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এম বাই কে, অর্থাৎ যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে স্প্রিং এ যুক্ত ভর বা ম্যাস। টি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। আমরা লিখতে পারি t2 বাই t1 ইজ ইকুয়াল টু m2 বাই m1। এখানে m2 কত করা হয়েছে, 4 গুণ অর্থাৎ 4m, নিচে ছিল m কাটা, তাহলে t2 হয়ে যাবে √4 ইন্টু t1 অর্থাৎ 2t1। তাহলে পর্যায়কাল হয়ে যাবে আমাদের দ্বিগুণ। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। মনে রাখো ভাইয়া, এই কোয়েশ্চেন শুধুমাত্র 20-21-এ ঢাকা ভার্সিটিতে আসে নাই, বাংলাদেশের সকল ভার্সিটিতে এই ধরনের একটা কোয়েশ্চেন থাকবে, প্রতি অ্যাডমিশনেই থাকবে। পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক, এজন্য এই সম্পর্কটা আমরা আগে বুঝবো। সম্পর্কটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল। তো এখান থেকে লিখতে পারবো কি, t2 বাই t1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ l2 বাই l1। উল্টাটাও জানতে হবে। উল্টাটা কি, উল্টাটা হচ্ছে l2 বাই l1 ইজ ইকুয়াল টু t2 বাই t1 এর হোল স্কোয়ার। এই যে এখান থেকেই পাই, এটাকে স্কোয়ার করে দিলে এই সমীকরণ চলে আসবে। সো এই দুইটা সমীকরণই জানতে হবে, কারণ এটা দিয়ে প্রচুর অঙ্ক অ্যাডমিশনে আসে। তো দোলনকাল 50% বাড়াতে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। তাহলে আমরা কাকে বাড়িয়েছি, আমরা দোলনকালকে বাড়িয়েছি কত পার্সেন্ট, 50%। তাহলে আমাদের শুরুতে দোলনকাল ছিল t1, শেষে দোলনকাল কত, t2 কত হবে, 50% বাড়িয়েছো। বাড়ানো মানে কিন্তু ভাই যোগ করা। যদি বলা হয় ইয়াসিন ভাইয়ার দৈর্ঘ্য 1 মিটার, তাকে টেনে তুমি 3 মিটার বাড়িয়েছো, তাহলে বর্তমান দৈর্ঘ্য কত হবে, 1 তো ছিলই, সাথে 3 বাড়িয়েছো, 1 প্লাস 3, অর্থাৎ যতটুকু বাড়ানো বলবে বা বৃদ্ধি করতে বলবে সেটা আমরা পূর্বের সাথে যোগ করব। যেহেতু 50% বাড়ানো হয়েছে দোলনকাল, তাহলে দোলনকাল আগে ছিল t1, এখন আমরা বাড়াইছি 50% অফ t1, তাহলে দোলনকাল হচ্ছে কত, 50% মানে 50/100 মানে 0.5, একটার সাথে 0.5টা যোগ করলে 1.5 t1, এটা হচ্ছে আমাদের t2 এর মান। সেটা যদি বসায় দাও 1.5/1, তাহলে কত হবে, এই যে 1.5 t1 কাটা চলে যাবে, 1.5 স্কোয়ার। তো তুমি 1.5 স্কোয়ার জানো না, কিন্তু তুমি 15 স্কোয়ার জানো। 15কে স্কোয়ার করলে হয় 225, তাহলে 1.5কে স্কোয়ার করলে হবে ভাইয়া 2.25, তাহলে l2 হবে 2.25 l1। এবার তোমরা যদি এটা অ্যান্সার দাগিয়ে দাও তাহলে কিন্তু হবে না, কারণ অ্যান্সারে বলেছে দৈর্ঘ্যের পরিবর্তন কত, পরিবর্তনটা চেয়েছে, দৈর্ঘ্য কত সেটা চাইনি। তাহলে চেঞ্জ ইন লেংথ, তো পরিবর্তনের জন্য অবশ্যই আমাদের ডেল্টা হিসাব করতে হবে। আগে ছিল সে শুধুমাত্র l1, এখন হচ্ছে 2.25 l1, তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু, 2.25 l1 মাইনাস l1, অর্থাৎ 1.25 l1 যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 125% l1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই অঙ্কটা আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, তুমি চাইলে আরো সহজে করতে পারো। বাড়ানো মানে কিভাবে যোগ করা, তাহলে যেহেতু 50% দোলনকাল বাড়ানো হয়েছে, নতুন দোলনকাল হবে 1.5 t1, স্কোয়ার করে দেব, তাহলে 2.25, l2 এর মান হবে 2.25 l1, তাহলে কতটুকু বাড়লো, 2.25 থেকে একটা l1 বিয়োগ করলে 1.25, পার্সেন্টেজে নিলে 125%। প্র্যাকটিস করলে ধুমধাম পেরে ফেলবা। সরল দোলক গতিসম্পন্ন একটি কণার বিস্তার দিয়ে দিয়েছে, কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, সর্বোচ্চ বেগ কত। ভাইয়া বিস্তার কম্পাঙ্ক দিয়ে দিলে সর্বোচ্চ বেগ কেমনে বের করবো, এই জন্য আমার আগে সর্বোচ্চ বেগের ফর্মুলাটা জানতে হবে। তো সর্বোচ্চ বেগের ফর্মুলা জানতে হলে আগে নর্মালি যে কোনো পয়েন্টে বেগের ফর্মুলা কি, সরল ছন্দিতে স্পন্দনরত কণার v সমান ওমেগা রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা হচ্ছে x অবস্থানে কণার বেগ, অবশ্যই কণাটা সিম্পল হারমোনিক মোশনে থাকতে হবে। তো এখান থেকে আমরা জানি যখন কণাটা সাম্যাবস্থানে থাকবে, চলন্ত অবস্থায় এভাবে ফুরফুর করে চলতে চলতে যখন সে সাম্যাবস্থানে থাকে, অর্থাৎ x এর মান যখন 0 সাম্যাবস্থানে, তখন বেগ হয় ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম বেগের ফর্মুলা তাহলে কেমন হবে, vmax হবে ওমেগা a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ a স্কোয়ার মানে a। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালোসিটির ফর্মুলা। এবার এই ফর্মুলা যদি আমরা অঙ্কটা মান বসিয়ে দিই তাহলে শেষ। বিস্তার কত, 0.02, তাহলে vmax হচ্ছে বিস্তার হচ্ছে 0.02 ইন্টু ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখানে কৌণিক কম্পাঙ্ক দেয়নি, আমাকে শুধু কম্পাঙ্ক দিয়েছে 2.5। তাতে কি, আমি তো জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, সেখানে বসিয়ে দাও 2 পাই এফ হচ্ছে 2.5,
সো এবার এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করব দেখো, বাচ্চা ধরে 2.5 × 2 মানে কত 5, এখানে কত হয় পাই, এখানে কত আসে 0.02 না, এটাকে 2 দিয়ে নিচে আমরা 100 দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, পয়েন্ট উঠাই দিলাম, 5 20 100, 10 দুগুণে 20। এবার পাইকে 10 দ্বারা ভাগ করলে, পাই মানে কত 3.14, তাকে 10 দ্বারা ভাগ করলে 0.314, এটা কি আসবে বেগ, যেহেতু একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয়, সরল দোলকটির পর্যায়কাল কত? সরল দোলক ভালো করে বোঝো, সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা 2π√L/g, স্প্রিং এর পর্যায়কালের ফর্মুলা 2π√M/k। এটা অলরেডি আমরা শিখেছি, এটা আমাদের ক্লাস 8 থেকেই ছিল। তাহলে সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে দোলনকাল কত? ভাইয়া এই সূত্রের মধ্যে তুমি অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও যদি খোঁজো, কোথাও তুমি বিস্তার পাবা না, তার মানে দোলনকাল ডাজ নট ডিপেন্ড অন বিস্তার, তাহলে এখানে দোলনকাল অপরিবর্তিতই থাকবে। আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে একটি টানা তারে টানের পরিমাণ এটা 4 গুণ হবে, 4 গুণ বৃদ্ধি করলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? খেয়াল করো, টানা তারের টানের পরিমাণ কয় গুণ বৃদ্ধি করেছো? 4 গুণ। টানা তারের কম্পাঙ্ক, এটা স্পেশালিস্ট একটা ফর্মুলা আমাদের বইয়েই ছিল। টানা তারের কম্পাঙ্কের ফর্মুলা F সমান 1/2L, টানা তারের দৈর্ঘ্য √T/μ, যেখানে T হচ্ছে টান আর মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। সো টানের সাথে কম্পাঙ্কের সম্পর্ক যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা পাবো F2/F1 ইজ ইকুয়াল টু √T2/T1। এখন খেয়াল করো কি বলেছে, 4 গুণ বৃদ্ধি করেছি টানের পরিমাণ, তাহলে টানের পরিমাণ 4 গুণ বৃদ্ধি করা মানে T2 হবে T1 প্লাস 4T1, অর্থাৎ টোটাল 5T1, তাই না? আর নিচে হচ্ছে T1 কাটা, কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে F2 হবে কত? √5 তুমি জানো না, বাট √4 জানো 2, তাহলে √5 হবে 2 এর চেয়ে একটু বেশি, সাপোজ সেটা 2.2 F1, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পেল? কম্পাঙ্ক ভাইয়া কত গুণ বাড়লো? বৃদ্ধি যদি বের করতে চাই, আমরা আগেই বলেছি পরিবর্তন 2.2 F1 F1 অর্থাৎ 1.2 এর কাছাকাছি অপশন কোনটা আছে ভাইয়া? অপশন আছে আমাদের এই যে 2, তাহলে অ্যান্সার হবে আমাদের 2। অনেকে বলতে পারো ভাইয়া 1.2 থেকে তো 2 অনেক দূরে, কিচ্ছু করার নেই, যেহেতু অপশন আমাদের এইভাবে দিছে, বাট আমরা কোয়েশ্চেন কিন্তু ঠিকভাবেই করেছি। ওকে, যে বৃদ্ধি করা হলে কম্পাঙ্ক কত গুণ বাড়ছে হচ্ছে 1.2 গুণ, দ্যাটস ইট। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়। পৃথিবী পৃষ্ঠে দোলক ঘড়ি সঠিক সময় দিচ্ছে, ঘড়িটিকে চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলে পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময় চন্দ্রপৃষ্ঠে কত হবে? তো ভাইয়া পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা চন্দ্রপৃষ্ঠের কত? এই ক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠের দোলনকালের সাথে চন্দ্রপৃষ্ঠের দোলনকালের কম্পেয়ারটা করি। ভাইয়া পৃথিবী পৃষ্ঠের দোলনকাল TE বাই চন্দ্রপৃষ্ঠের দোলনকাল TM ইজ ইকুয়াল টু হবে √GM/GE, যেহেতু দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো √GM কত? চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ 1.6, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8, এটা হচ্ছে TE/TM। এখন পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টা চন্দ্রপৃষ্ঠের কত? তো তুমি এগুলো তো সময়, তাই না? দোলনকাল তো সময়, তো তুমি এখানে পৃথিবী পৃষ্ঠের টাইমে 1 ঘন্টা বসিয়ে দাও, তাহলে TM বের করতে হবে ইজ ইকুয়াল টু √1.6/9.8। সুতরাং আমাদের TMটা কত আসতেছে? TM আসতেছে √9.8/1.6 ইন্টু 1 আওয়ার। তো এটা হচ্ছে আমাদের চন্দ্রপৃষ্ঠে আমাদের কত ঘন্টা দেখাবে। পৃথিবীর 1 ঘন্টায় চন্দ্রপৃষ্ঠে এত ঘন্টা দেখাবে, সো অপশন এটা আছে 9.8/1.6 আওয়ার। একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2 আওয়ার হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণের নানা ফর্মুলা আছে, একটা হচ্ছে v²/r, এখানে কি v দিয়েছে? না, এখানে v দেয়নি। আর এটা হচ্ছে ω²r। সো আমরা যেই ফর্মুলাটা সহজ হয় সেটাই বের করব।
যেহেতু ব্যাসার্ধ দিচ্ছে তাহলে ওমেগার জায়গায় আমরা 2π/t যেহেতু ঘুরতেছে লেখা যাবে। সো আমরা কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা এটা ইউজ করতেছি ওমেগা স্কোয়ার আর, ওমেগা সমান কি ভাই 2π/t এর হোল স্কোয়ার ইন্টু আর। এবার এটা হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করবো খেয়াল করো। 2 স্কোয়ার মানে 4, পাই স্কোয়ার, পাই মানে হচ্ছে মনে করো 3.14, 3.14 ইন্টু 3.14 আর নিচে হচ্ছে টি পর্যায়কাল, পর্যায়কাল কত ভাইয়া? পর্যায়কাল 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 2 ইন্টু 3600, যদি স্কোয়ার ছিল আমি ডাবল করে লিখছি 2 ইন্টু 3600। আমাদের ব্যাসার্ধ কত? 7000 কিলোমিটার, 7000 কিলোমিটার মানে 7000 ইন্টু 1000। এবার দেখো কত মজায় মজায় আমরা কাটাকাটি করব। 4 2 দুগুণে 4, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য। তাহলে খেয়াল করো নিচে কি কি আছে, নিচে আছে 36 36, উপরে আছে 7 3.14 3.14। তো এবার আমরা করব কি, 3 বারং কত হয়? 3 বারং হয় 36, তাই এটাকে 3 ধরো, এটাকে 36 কাটো, 3 বারং 36, 3 বারং 36। তাহলে নিচে আছে 12 বার 144, উপরে আছে 70, তাই না? তাহলে উপরে হচ্ছে 70 আর নিচে আছে তোমার 144। 70 144-এর মধ্যে কয়বার যাবে? 70, আচ্ছা উপরে 70 ইন্টু 10 আছে, এই যে এখানে 10 আছে দেখো, 70 144-এর মধ্যে সাপোজ যাবে 2 বার, তাহলে এখানে 2, তাহলে 1/2, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে অ্যারাউন্ড 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যান্সারটা আসবে। তো 5-এর আশেপাশে কোনটা আছে? 10 তো না, 1 না, 2 না, অবশ্যই এইটা। তো 5.325 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট কাটাকাটি, সিম্পল, আর কিছুই না। একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হচ্ছে। স্পন্দনের বিস্তার দ্বিগুণ করলে নতুন দোলনকাল কত হবে? স্প্রিং এর দোলনকালের ফর্মুলা জানো তোমরা, 2π√m/k। এখানে কোথাও কি বিস্তার আছে ভাইয়া? নাই, তার মানে দোলনকাল বিস্তারের উপর নির্ভর করছে না। এই যে আবারও সেই সমীকরণ বলছে কৌণিক কম্পাঙ্ক কত, তো তুমি 3কে এলিমিনেট করো, যেহেতু সামনে 3 আছে, তাহলে কি করবো? d²x/dt² প্লাস 3 দ্বারা ভাগ করলে 27কে 3 নং 27, 9x = 0, ওমেগা স্কোয়ার = 9, সুতরাং ওমেগা = 3, তো 3 রেডিয়ান পার সেকেন্ড। মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছি আমি। তো নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য টি পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এল এর জন্য দোলকের দোলনকাল টি পরিমাণ করলো। এবার সে টি² বনাম এল লেখচিত্র এঁকে ঢাল এস বের করলো, জি এর মান কত? তো খেয়াল করো, সে অনেক এক্সপেরিমেন্ট করে ফেলছে। তো টি² বনাম এল এর ঢাল কত ভাইয়া? এস নির্ণয় করেছে। টি কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিসে। এল কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। আমরা জানি y/x, আমরা জানি ঢাল y/x। তাহলে y কত? টি², x কত? এল। তাহলে টি²/এল হচ্ছে ঢাল, ঢালের মান বলে দিছে s। এবার বলেছে জি এর মান কত ভাইয়া? আমরা জানি টি = 2π√l/g, সেখানে জি এর মান যদি বের করতে চাও স্কোয়ার করে দিতে হবে, টি² 4π² l/g। সুতরাং জি এর মান কত হবে ভাইয়ারা? জি এর মান হবে 4π² l/t। তো এখন খেয়াল করো তো, টি²/l টি² হবে, টি²/l মানে কত? s। তাহলে l/t² মানে হবে কত? 1/s। তাহলে এখানে হবে 4π² ডিভাইডেড বাই s, যেহেতু 1/s তাই ডিভাইডেড বাই s হয়ে যাচ্ছে। আবার বুঝো, l/t² এর মান কত হবে? 1/s হবে, যেহেতু টি²/l হচ্ছে s, তাহলে 1/s মানে কি? নিচেই বসবে 4π²/s, এটা হচ্ছে আমাদের জি এর মান। পরবর্তী প্রশ্ন বলেছে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? বুঝতেই পারতেছো, আবারও দোলনকাল আর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে দোলনকাল বের করতে বলছে, তাহলে t2/t1 √L2/L1, L2 কত? একটি অপরটি 3 গুণ, তাহলে 3L1/L1 মুখে মুখে করা যায়, √3, তাহলে t2 হবে √3 × t1। তো √3 × t1 কত ভাই? √3, সরি দ্বিগুণ, √2 দ্বিগুণ, আমি 3 গুণ ভুলে বলছি। √2 মানে 1.4 আর t1 মানে হচ্ছে 3 সেকেন্ড, √2 মানে 1.4, 3 × 3 3 × 4 12 মানে 1.2, তারপর 4.2, এটা হচ্ছে অ্যান্সার, 4.24 সেকেন্ড। আবারও সেম অঙ্ক, এটা তোমরা করবা, ওমেগার মান আসবে 5। ওকে, সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি
কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে এর গতিতে চলমান মোট শক্তি কত হবে? ভাইয়া শক্তির সাথে বিস্তারের সম্পর্ক কি? মোট শক্তির সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার, যেখানে কে হচ্ছে মানে হচ্ছে আমাদের বল ধ্রুবক। এবার খেয়াল করো, আমরা এটা হচ্ছে মোট শক্তি, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর সরি পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই দুইটা যদি যোগ করি আমরা পাবো টোটাল এনার্জি হাফ কে এ স্কোয়ার। তো আমাকে বলছে মোট শক্তির কথা এখানে, সো এই দুইটা দরকার নেই। মোট শক্তিতে যদি বিস্তার দ্বিগুণ করো মোট শক্তি কত গুণ হবে? বা বিস্তারের সাথে সম্পর্ক দেখতেই পাচ্ছ, বর্গের সমানুপাতিক, এটা দ্বিগুণ করলে মোট শক্তি 4 গুণ হবে, বলার কোনো বাহুল্যই রাখে না। ধরি দুইটি সরল দোলক এ এবং বি, যদি এ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের অর্ধেক হয়, অর্থাৎ এল এ এর দৈর্ঘ্য বি এর তুলনায় অর্ধেক, তার মানে এল বি বাই 2, তাই তো? এর দোলনকাল 3 সেকেন্ড, তার মানে টি এ হচ্ছে 3 সেকেন্ড, তাহলে বি এর দোলনকাল কত? তাহলে আমরা জানি টিবি বাই টি এ ইজ ইকুয়াল রুট ওভার অফ এল বি বাই এল এ, জানি না, বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। তাহলে এল বিটা কত? এল বি হচ্ছে 2 এ। দেখো এখান থেকে বের করতে পারতেছি এল বি ইজ ইকুয়াল টু 2 এল এ ডিভাইডেড বাই এল এ কাটা, তাহলে √2, টিবি হচ্ছে √2 ইন্টু টি এ, তার মানে আমাদের টিবিটা হচ্ছে √2 মানে 1.4 আর টি হচ্ছে 3, তার মানে আবারও 3 1 3 3 4 12 মানে 4.24। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ অর্থাৎ আমাদের পর্যায়কাল আবার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তাহলে L2 বাই L1 ইজ ইকুয়াল টু T2 বাই T1 এর হোল স্কোয়ার। তাহলে দ্বিগুণ করেছো, তার মানে এটা হবে কত? 4, নিচে দ্বিগুণ করা মানে এটা 2T1 করছো, এটা T1 হোল স্কোয়ার করলে কত হবে? এটা কাটা 4 হবে, তাহলে L2 হবে 4L1। এবার প্রশ্নে কি চেয়েছে? দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি চেয়েছে, বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হিসেবে আসে ডেল এল ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1, অর্থাৎ 3L1। দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করতে হবে, যেহেতু অপশনে 3 নাই, তাহলে ওরা অপশনটা ওইভাবেই দিছে, মানে আমি জানি না এটা কি করতে হবে, যেহেতু অপশনে 3 নেই, তার মানে বুঝতে হবে যে আসলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে, কত গুণ বৃদ্ধি কথাটা আসবে না, দৈর্ঘ্য কত গুণ করতে হবে, দৈর্ঘ্য 4 গুণ করতে হবে, দ্যাটস ইট। সো এই ধরনের কোয়েশ্চেন ফেস করলে তুমি যদি অপশনে 3 পাও অবশ্যই 3 দিবা, অপশনে 3 না পেলে বুঝে নিবা যে প্রশ্নে তারা ভাষা ব্যবহার করতে ভুল করেছে, তখন আমরা কত গুণ বৃদ্ধি কত গুণ করতে হবে সেটা ধরেই অ্যান্সারটা করব, কিচ্ছু করার নেই। ওকে, সো আমরা কিন্তু শেষ করে ফেললাম আমাদের পর্যায়বৃত্ত গতির এমসিকিউ পার্ট। সিকিউ পার্টটুকু আমরা শুরু করব, অর্থাৎ রিটেন পার্টটুকু করব। তো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এর পরবর্তী ভিডিও কিন্তু আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে আপলোড হবে। সো অবশ্যই সিরিজটি সবাই শেষ পর্যন্ত থাকবা। এখন আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় থেকে যেই কোয়েশ্চেন দুইটা ঢাকা ভার্সিটিতে রিটেনে এসেছিল সেগুলো সলভ করব। তো প্রথমেই যেই প্রশ্নটি সলভ করবো তা গত বছর অর্থাৎ 2021-এর অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। তো প্রশ্নতে বলেছে এ বিস্তারে একটা কণা সরল ছন্দিত স্পন্দনে দুলছে, অ্যাশেই চ্যাম, কোন অবস্থানের গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে? তার মানে প্রথম প্রশ্ন হচ্ছে কোন অবস্থানে গেলে এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এর গতি ভি, এই ভি হবে সর্বোচ্চ গতি ভি ম্যাক্সের অর্ধেক। তো যে কোনো অবস্থানে ভি এর সূত্র আমরা জানি ওমেগা √a² মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে অবস্থান, আমরা যে অবস্থানটা বের করতে চাই, আর ভি ম্যাক্সের ফর্মুলা কি? ওমেগা এ, এটা হচ্ছে ভি ম্যাক্সের ফর্মুলা ডিভাইডেড বাই 2। ওমেগা উভয় পক্ষ থেকে যদি আমরা কেটে দিই, আমরা এক্স এর মানটা বের করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অবস্থান। স্কোয়ার করে দিলে a² মাইনাস এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার করে দিলে a²/4, তাহলে বা x² ইজ ইকুয়াল টু হবে a² মাইনাস a²/4, a² মাইনাস a²/4, তাহলে এটা হবে 3/4 a²। সুতরাং আমাদের x এর মান আসবে, এটাকে রুট করলে প্লাস মাইনাস 3 √3/4 কে রুট করলে হবে 2 ইন্টু a, 4 কে রুট করলে 2 ইন্টু a। এটা হচ্ছে আমাদের সেই অবস্থান যে অবস্থানে এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে, অর্থাৎ বিস্তারের √3/2 এই অবস্থানে গিয়ে ওই শর্তটা ফিল আপ করবে। এবার 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলেছে কোন অবস্থানে এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে, অর্থাৎ
আমাদের এক্স এর মান বের করতে হবে যেই অবস্থানে গিয়ে বিভব শক্তি মোট শক্তির অর্ধেক, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি বাই 2। তো বিভব শক্তির ফর্মুলা আমরা জেনেছি হাফ কে এক্স স্কোয়ার, আর এটা হবে মোট শক্তির ফর্মুলা হাফ কে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। হাফকে উভয় পক্ষ থেকে কেটে দিলে এক্স এর মান পাবো প্লাস মাইনাস এ স্কোয়ারের রুট করলে এ বাই রুট 2। তাহলে এই অবস্থানে গিয়ে তার বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। সো খুবই চমৎকার একটা সহজ কোয়েশ্চেন যা গত বছর এসেছে, আশা করি তোমরাও সবাই পারবে এটা। পরবর্তী প্রশ্নটি 2019-20 সেশনের রিটেন কোয়েশ্চেন, হয়তো আমি শিওর না, বাট এটা রিটেনে এসেছে ঢাবিতে। তো চলো ম্যাথটাতে কি বলেছে দেখে নেওয়া যাক। সরল ছন্দিত স্পন্দনরত একটা কণার সমীকরণ দিয়েছে, সরণের সমীকরণ x ইজ ইকুয়াল টু 6 cos 6 pi t প্লাস পাই 6 pi t প্লাস পাই মিটার। বলছে কম্পাঙ্ক কত আর 2 সেকেন্ডে তার বেগ এবং ত্বরণ কত। তো কম্পাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি। আমরা জানি সরল ছন্দিত স্পন্দনরত কণার সমীকরণ x ইকুয়াল a cos ওমেগা t প্লাস ডেল লেখা যায়, তাই না? তো অনেকে ভাবতে পারো ভাইয়া সাইন কেন লিখলেন না? ভাইয়া সাইন কস দুইটাই লিখতে পারবো আমরা। এখানে দশাবর্তের একটা ম্যাজিক আছে যা আমরা বেসিক ক্লাসে শিখাই, বাট তোমরা একটু মনে রাখবা যে এই ইকুয়েশন সমান এটা লেখা যাবে। তো এখানে দেখি টি এর সাথে আছে ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, টি এর সাথে আছে 6 পাই, তাহলে আমরা তুলনা করে লিখতে পারবো ওমেগা ইজ ইকুয়াল টু 6 পাই। আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা লেগেছে, সরি ফর ইন্টারাপশন। তাহলে ওমেগার যা লিখতে পারবো আবার 2 পাই এফ ইজ ইকুয়াল টু 6 পাই, পাই পাই উভয় থেকে কেটে যদি দেই তাহলে এফ এর মান আসবে 6 ডিভাইড বাই 2 অর্থাৎ 3 হার্জ। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার যে কম্পাঙ্ক কত। এবার 2 সেকেন্ডে বেগ এবং ত্বরণ, যেহেতু সরণের সমীকরণ দিছে আমরা আগে বেগ বের করে নেই। আমরা জানি সরণকে ডিফারেন্সিয়েশন করলে dx বাই dt করলে আমরা পাবো বেগ। তাই dx বাই dt করো, এটা কি 6 cos ওমেগা t প্লাস ডেল, তাহলে cos ওমেগা t প্লাস ডেলকে যদি করো তাহলে পাবো sin ওমেগা t প্লাস ডেল মাইনাস sin ওমেগা t প্লাস ডেল, তাই না? তাহলে যেহেতু আমরা লিখতে পারবো, আমরা নিশ্চয়ই জানি x যদি হয় a cos ওমেগা t প্লাস ডেল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো বেগ, বেগ হবে মাইনাস a ওমেগা sin ওমেগা t প্লাস ডেল, কারণ cos কে করলে হয় মাইনাস sin থিটা, আর যেহেতু এখানে ওমেগা আছে ওমেগাটা বাইরে চলে আসবে। সো সিমিলার এখানেও সেম টু সেম, তাহলে মাইনাস 6 তো আছেই, cos কে করলে হবে sin, আর এই 6টা বাইরে চলে আসবে, 6 পাইটা বাইরে চলে আসবে, 6 পাই, তাহলে মাইনাস a ওমেগা, ওমেগাটা বাইরে চলে আসবে, ওমেগা হচ্ছে 6 পাই, 6 পাই বাইরে চলে আসলো, sin ওমেগা t অর্থাৎ 6 পাই t প্লাস ডেল, ডেল অর্থাৎ পাই। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা ভি এর মানটা পাবো 6 6 36, তাহলে মাইনাস 36 পাই sin 6 পাই t প্লাস ডেল পাই প্লাস পাই। এই হচ্ছে আমাদের বেগের সমীকরণ। এবার 2 সেকেন্ড পর বেগ কত, বা 2 সেকেন্ড পর বেগ কত হবে? 2 সেকেন্ড পর বেগ বলতে আমরা টাইমের মান 2 সেকেন্ড বসিয়ে দিব, 2 বসালে কত হবে? মাইনাস 36 পাই সাইন কত হচ্ছে টি এর মান 2 বসাও, 6 দুগুণে 12, তাহলে 12 পাই প্লাস পাই অর্থাৎ 13 পাই। মনে রাখবা সাইন বিজোড় পাই এর মান কত ভাইয়া? সাইন বিজোড় পাই এর মান কিন্তু 0, তাহলে সাইন 13 পাই এর মান কত? 0, 0 সাথে যাই গুণ দাও 0 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 সেকেন্ড পর বেগ। এবার 2 সেকেন্ড পর ত্বরণ, তাহলে বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাই। আমরা জানি ত্বরণ কিভাবে পাইতে হয়, এই যে এখান থেকে x কে ডিফারেন্সিয়েশন করলে বেগ, আর বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণের ইকুয়েশন হয় এটা যেহেতু সাইন আছে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হবে cos, মাইনাস a ওমেগা তো সামনে আছেই, আর সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করলে cos থেটা, বাট এই ওমেগাটা বাইরে চলে আসবে, তাহলে ওমেগা বাইরে, এখানে হবে cos ওমেগা t প্লাস ডেল। তো এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিই, মাইনাস এ ওমেগা কত ভাইয়া? এ হচ্ছে 6, ওমেগা হচ্ছে 6 পাই, এই ওমেগা আবার 6 পাই cos ওমেগা t প্লাস ডেল, তাই তো? সাইন থিটাকে করলাম, কি করলাম? সাইন থিটাকে করে আমরা পাইলাম এটা cos থিটা। এবার কত হয়? 6 6 36, 36 ইন্টু 6 মানে কত হয় ভাইয়া? 36 ইন্টু 6, 318 180, 6 6 36 মানে আরো 36, 180 আর 36 216, তাহলে মাইনাস 216 পাই স্কোয়ার cos ওমেগা, ওমেগা হচ্ছে 6 পাই, টি এর মান হচ্ছে 2 সেকেন্ড প্লাস পাই মানে ডেল হচ্ছে পাই। এবার খেয়াল করো cos 6 দুগুণে 12 পাই প্লাস পাই মানে 13 পাই, cos 13 পাই অর্থাৎ cos বিজোড় সংখ্যক পাই এর মান হচ্ছে -1, -1 যদি বসাই -1 হচ্ছে প্লাস, তাহলে হবে প্লাস 216 পাই স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে আমাদের ত্বরণের মান। সো
ইজ অল অ্যাবাউট ডিফারেন্সিয়েশন। যারা ডিফারেন্সিয়েশন খুব দ্রুত পারবা তারা এটা খুব দ্রুত করে ফেলতে পারবা এবং আড়াই মার্কস পেয়ে যাবা। সো এই হচ্ছে আমাদের টোটাল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি ক্লাসটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমার ক্লাসের মাঝে 2বার হাঁচি ইগনোর করে ফেলো। টাটা।